আমি এই ভয়েসটা অন করে দেন কতলি। অ্যাকাউন্ট রেস্ট্রিকশন যাদের হয়ে গেছে, সবার হয় না, যাদের হচ্ছে তাদের এটা হবেই। এটা আপনাদের না, এটা আগের বছর হয়েছে, পরবর্তীতেও হবে। এটার কারণ ফেসবুকের একটা বলতে পারেন এটা রুলস এর আন্ডারেই পড়ে। এখন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হইলে করণীয় কি? রিভিউ দেওয়া যায়। রিভিউ দিতে হলে আপনাদের কিছু রুলস আছে। রুলস গুলো হলো, আপনি যে ফেসবুক আইডি থেকে মনে করেন বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করছেন, তাই না? বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড হয়, অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়। তো এই যে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করছেন যে ফেসবুক আইডি থেকে, ওই ফেসবুক আইডিটা যদি আপনার এনআইডি কার্ড অনুযায়ী ক্রিয়েট করা থাকে। এখন এনআইডি কার্ড অনুযায়ী ক্রিয়েট করা মানে কি? এনআইডি কার্ড অনুযায়ী ক্রিয়েট করা মানে হলো আপনার এনআইডি অনুযায়ী যে নেম, যে ডেট অফ বার্থ, এই দুইটা জিনিস যদি ম্যাচ থাকে, ফেসবুক আইডি ক্রিয়েট করার সময় অবশ্যই নেম দিচ্ছেন, ওই নেমটা এবং এনআইডির নেমটা যদি এক থাকে, প্রথমত গেল এইটা। দ্বিতীয়ত হলো, ওই ফেসবুক আইডিতে যখন আপনি ক্রিয়েট করছেন অবশ্যই আপনার এইজ দিচ্ছেন, ডেট অফ বার্থ দিচ্ছেন, মানে জন্ম তারিখ দিচ্ছেন, ওই জন্ম তারিখটা এবং আপনার এনআইডিতে যে জন্ম তারিখ সেটা যেন সেম থাকে। যদি না হয় সেক্ষেত্রে কি করতে হবে? এনআইডি অনুযায়ী আরেকটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। এখন কথা থাকবে, তাহলে কি ভাইয়া যে এই অ্যাকাউন্ট কি রেস্ট্রিক্টেড হবে না? না, এমন না। তারপরেও অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হইতে পারে, বাট তাহলে আমরা ফেসবুকে ওইটা অ্যাপ্লাই করে দেন আপনার অ্যাকাউন্টটা ব্যাক আনিয়ে দিতে পারবো। বাট যদি সেম ডিটেলস যদি ভুল থাকে সেক্ষেত্রে আর পসিবল না। এখন আরেকটা কোশ্চেন থাকে যে আমার এনআইডি কার্ড নাই, সেক্ষেত্রে কি করতে পারি? এনআইডি কার্ড যদি না থাকে, সিম্পল, আপনার আব্বু বা আম্মুর তো অবশ্যই আছে, ওইটা অনুযায়ী তাদের নাম, তাদের ডেট অফ বার্থ দিয়ে একটা ফেসবুক আইডি ক্রিয়েট করবেন এবং ওইটার আন্ডারে একটা বিজনেস ম্যানেজার রাখবেন। এমন তো না যে ওই ফেসবুক থেকে আপনার ইউজই করা লাগবে, ওইটা জাস্ট প্র্যাকটিস পারপাসে। তারপর যদি আপনার রেস্ট্রিক্টেড হয় সেক্ষেত্রে ওই এনআইডিটা সাবমিট করে ব্যাক আনা যাবে। বাট এখন যদি ওইটা ম্যাচ না খায় বা আপনার যদি এনআইডি কার্ড না থাকে, তাহলে তার ব্যাক আনা সম্ভব না, তাই না? এই দুইটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। দুইটা জিনিস ম্যাচ করে যদি নিজের থাকে, পার্সোনাল এনআইডি, মানে পার্সোনাল এনআইডি কার্ড যদি আপনাদের হয়ে থাকে, যদি এইজ হয়, সেক্ষেত্রে তো অবশ্যই বেটার। আর যদি না হয় সেক্ষেত্রে ওইটা অবলম্বন করতে হবে। আর একটা কোশ্চেন থাকে যে আমার এনআইডি কার্ডও আছে এবং আমার ফেসবুক আইডিটাও এনআইডি কার্ড অনুযায়ী আপনি যেভাবে বলছেন যে নেম এবং ডেট অফ বার্থ দিয়ে করা, তাহলে কি করতে পারি? তাহলে আমাকে গ্রুপে একটা টেক্সট দিবেন, তাহলে আপনার এই এনইডেক্স নিয়ে দেন ওইটা সাবমিট করে দিয়ে দেওয়া হবে, মানে আপনার এনআইডি কার্ডটা সাবমিট করে দিয়ে দেওয়া হবে, সেক্ষেত্রে সমস্যা হবে না। এই হলো মূলত ব্যাপার। আশা করি বুঝতে পারছেন। তো এই এই ছিল মনে করেন এটা সলিউশন। এখন আজকে ক্লাসের টপিকে আসি। রেস্ট্রিক্টেড হয়ে গেছে, দাঁড়ানো একটা সেকেন্ড, কি বুঝলাম না। আমার এনআইডি কার্ডের সাথে অ্যাড আছে, বাট অ্যাড থাকলে সমস্যা না, অ্যাড থাকলেও রেস্ট্রিক্টেড হবে। আমার কথাটা আপনি বুঝছেন না? অ্যাড থাকলেও রেস্ট্রিক্টেড হবে। আপনার এনআইডি কার্ড অনুযায়ী যদি আপনার এনআইডি কার্ডের নেম দেওয়া, ওই নেম, তাই না? ওই নেম অনুযায়ী আপনি ফেসবুক ক্রিয়েট করলেন এবং ওই ডেট অফ বার্থ, এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থ, সেটাও আপনার ফেসবুকে দিতে হবে, তারপর রেস্ট্রিক্টেড হবে না তেমন কিছু না, রেস্ট্রিক্টেড তারপরে হবে। বাট তাহলে কি করা যাবে? তাহলে এটা ব্যাক আনা যাবে, তাহলে ওইটা সাবমিট করে ব্যাক আনা যাবে। যদি ডিটেলস ঠিক থাকে তাহলে ব্যাক আনা যাবে। রেস্ট্রিক্টেড তো হইতেই পারে, এটা যে কারোর অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হইতে পারে, আমারটা হইতে পারে, আমারটা হইছেও তো, আমরা তো আমারটা আমি ব্যাক আনতে পারছি। এটা কেন? কারণ আমার যে এনআইডি কার্ড অনুযায়ী করা, এর জন্য আর কি। কিন্তু একবার ব্যাক আনলে আর রেস্ট্রিক্টেড হয় না। প্রথমবারের জন্য অনেক সময় অনেকেরটাই রেস্ট্রিক্টেড হয়, আবার অনেকেরটা হয়ও না। এটা এমন না যে আপনার ফেক দেখে ধরে ফেলা, এমন কিছুই না। এটা বলা যায় না। অনেকের আছে যে সারা জীবনে রেস্ট্রিক্টেড হয় না, তার আসলে তার এনআইডি কার্ড অনুযায়ী অ্যাকাউন্ট ক্রিয়েট করে না, তারপর রেস্ট্রিক্টেড হয় না। আপনার যদি এনআইডি কার্ড অনুযায়ী ক্রিয়েট করা থাকে, সকল কিছু যদি ঠিক থাকে, তাহলে আপনি ওই এনইডিক্স দিয়ে আমাকে, আমি আপনারটা সাবমিট করে দিব। এটা যে সিম্পল, ওইখানে রিভিউ অপশন আছে দেখেন, facebook.com/account কোয়ালিটি। দেখেন facebook.com/account কোয়ালিটি, এইখানে লিখে সার্চ দিবেন, জাস্ট এতটুকু লিখবেন facebook.com/account কোয়ালিটি, তারপরে আপনার অ্যাকাউন্টে যদি কোনো রেস্ট্রিকশন থাকে সেটা শো হবে। সহজ কথায়, যদি আমার অ্যাকাউন্টে যদি কোনো রেস্ট্রিকশন থাকতো সেক্ষেত্রে শো হইতো। এখানে ভিউ মাই অ্যাকাউন্টে ক্লিক করলে সিম্পল ভাবে। এখন এইখানে দেখেন আমার কিন্তু দুইটা, একটায় রেস্ট্রিকশন আছে, একটায় নাই। এইটা রেস্ট্রিকশন আছে, তাই না? এইটার উপরে ক্লিক করবেন, জাস্ট আপনার এরকম রেস্ট্রিকশন থাকবে। সিম্পল, এইখানে রিভিউ অপশন আছে। আপনার যদি 30 দিনের ভিতরে যদি এইটা রেস্ট্রিক্টেড হয়ে থাকে, তাহলে রিভিউ অপশন পাবেন। রিভিউতে ক্লিক করে জাস্ট এনআইডিটা সাবমিট করে দিলেই হয়ে যায়, আর কিছুই না। আপনি এইখানে আসার পর আপনার যে কয়টা বিজনেস ম্যানেজার, অবশ্যই একটা অ্যাকাউন্টের আন্ডার দুইটা বিজনেস ম্যানেজারই রাখা যায়। তো দুইটা, একটাই আমার ইস্যু আছে, একটা ইস্যু নাই। দেখেন এইটা নো ইস্যু, এরকম যদি থাকে তাহলে বুঝবেন যে কোনো সমস্যা নাই। বাট এরকম যদি দুইটাই থাকে তাহলে বুঝবেন দুইটাই সমস্যা, মানে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড লেখাই থাকবে, মানে লেখাই আছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। তার মানে যেটা রেস্ট্রিক্টেড সেইটার উপরে যদি ক্লিক করেন, আপনি আমার এই ভিডিওটা দেখে অ্যাকাউন্ট কোয়ালিটি লিখে সার্চ দিন, আপনি নিজেও দেখতে পারবেন। আর আপনারটা সাবমিট করে দিব, না সমস্যা নাই। জাস্ট এইখানে রিভিউতে এসে রিভিউতে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের
মানে ফ্রন্ট সাইডের পিকচারটা চায়, ওইটা দিয়ে সাবমিট করলেই এটা হয়ে যায়। এই হলো মূলত ব্যাপার। আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখেন এই গেল তো সলিউশন, এবং যাদের সমস্যা সেটা আমি সাবমিট করে দিব। এখন দেখেন আজকের মূলত ক্লাসের টপিক কি। আজকে আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 9 দেখবো। গত আপনাদের যে লাইভ ক্লাসটা দেওয়া হয়েছিল রেকর্ডের ভিডিও, সেইটা পিক্সেল সেটআপের জিনিসটা দেখানো হয়েছিল, আশা করি এটা বুঝছেন। আজকে আমরা ফেসবুক মার্কেটিং পার্ট 9 দেখবো। আজকের থেকে মূলত বলতে পারেন যে প্রফেশনাল যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা, আশা করি আপনাদের যে লাইভ ক্লাস নেওয়া হয়েছিল সেইখানেই তো আপনাদের বেসিক মার্কেটিংটা শেখানো হয়েছিল, কিভাবে পেজ থেকে পোস্ট বুস্ট করবেন এবং পেজ প্রমোট করবেন। আশা করি এইটা তো শেখানো হয়েছিল, তাই না, লাইভ ক্লাসেই। তো এইটা হলো অ্যাডভান্স। এই যে বিজনেস ম্যানেজারটি ক্রিয়েট করছেন, এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন। একটু সহজভাবে বুঝেন, মানে বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারেন, এবং এইটা হয় প্রফেশনাল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এবং এই ক্যাম্পেইন গুলো দেয় যাদের বড় বড় বাজেট থাকে, যাদের বড় বড় বিজনেস থাকে, তারাই দেয়। এবং এইখানে অনেক ধরনের সেটিংস আছে যেগুলোর মাধ্যমে আপনি আরো ভালোভাবে টার্গেটিং করতে পারেন। টার্গেটিং কি এগুলো তো আশা করি বুঝেন, ইন্টারেস্ট, বিহেভিয়ার, ডেমোগ্রাফিক, আশা করি এগুলো মনে আছে, তাই না? তো এই হলো মূলত ব্যাপার। যেটা শিখছেন সেটা শিখার মতো শিখতে হবে, এমন না যে ভুলে গেলে তো চলবে না। অনেকদিন শিখানো হয় না, তারপরে ভুললে যেটা শিখছেন সেটা তো মনে রাখতে হবে, তাই না? এমন তো না যে আপনি এখান থেকে শিখে গেলে ইনকাম হয়ে যাবে। আপনার এই মেইন জিনিসটা হলো আপনি এখান থেকে শিখে যাবেন, দেন আপনি নলেজটা আপনি কিভাবে ইউজ করবেন সেটা আপনার উপরে, আপনাদের উপরে। যদি মনে না রাখতে পারেন সেক্ষেত্রে তো আপনি বাইরের কি খুঁজবেন আর বাইরের কি বা কাজ করে দেবেন, তখন তো আর সেটা আমাদেরই না। আমাদেরই তো জাস্ট শিখানো, কিন্তু শিখতে তো আপনাদের হবে, মনে তো আপনাদের রাখতে হবে, তাই না? যাই হোক, যেটা বলতেছিলাম যে আজকে আমরা প্রফেশনাল ফেসবুক সেটআপটা দেখবো। তো প্রফেশনাল ফেসবুক অ্যাড সেটআপ করতে হলে কিছু রিকোয়ারমেন্ট আছে। আমি এখানে জাস্ট ডিটেইলস, যত পরিমাণ ডিটেইলস দেওয়া সম্ভব সবই আমি এখানে লিখে রাখছি। রিকোয়ারমেন্ট হলো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে, যেটা আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে। একটা ওয়েবসাইট লিংক লাগবে, কারণ ওয়েবসাইট লিংক আমরা যে কোনো জায়গা থেকেই আনতে পারি, তাই না? এটা মনে করেন সাপোজ দারাজটা যে কোনো ওয়েবসাইট লিংক আনলেও হয়। প্রত্যেকটা মানে ক্যাম্পেইনের ক্ষেত্রে তো ওয়েবসাইট লাগে, ব্যাপারটা এরকম না। কিছু কিছু সাপোজ ট্রাফিকের ক্ষেত্রে, ক্যাম্পেইনের ক্ষেত্রে ওয়েবসাইট লাগে, এটা বুঝতে পারবেন, আজকে এক্সপ্লেন করব। দেন ডেইলি বাজেট লাগবে। ডেইলি বাজেট কি আশা করি জানেন, যে প্রত্যেক দিনে কয় টাকা স্পেন্ড হবে। তো আমি এখানে $20 দিলাম। এখন এইটা বাইরের উপর ডিপেন্ড করবে যে সে কত ডলার তার অ্যাডে স্পেন্ড করতে চাচ্ছে, সেটা ডিপেন্ড করবে বাইরের উপরে, তাই না? আর এইখানে টার্গেটেড কান্ট্রি, তাই না? টার্গেটেড কান্ট্রি কি ইউএসএ, এখানে আমি ধরলাম জাস্ট টার্গেটেড কান্ট্রি ইউএসএ। এখন বায়ার বলে দিবে টার্গেটেড কান্ট্রি কি হবে। দুইটা জিনিস বায়ার বলে দেবে, এই তিনটা জিনিস বায়ার দেবে। লিংক দিবে বায়ার, ওয়েবসাইট লিংক বায়ার দিবে যদি বায়ারের ওয়েবসাইট থাকে যে ট্রাফিক ক্যাম্পেইন দেয়। ডেইলি বাজেট দিবে, টার্গেটেড কান্ট্রি কোন কান্ট্রিতে সে অ্যাড ডাউন করতে চাচ্ছে সেটা বায়ার দিবে, এবং ইমেজ বা ভিডিও দিবে, মানে কন্টেন্ট দিবে সহজ কথায়। একটা অ্যাড, ভিডিও অ্যাডও হয় আবার ইমেজ অ্যাডও হয়। এখন ওই যে কন্টেন্ট, ওইটা তার আপনি নিজে বানাবেন না, ওটা সে তার গ্রাফিক্স ডিজাইনার থেকে বানিয়ে নেবে, এবং আপনাকে ওইটা মেইলের মাধ্যমে দিয়ে থাকবে। ম্যাক্সিমাম সময় মেইলের মাধ্যমেই দিয়ে থাকে কন্টেন্ট গুলো। এই হলো মূলত ব্যাপার। এখন দেখেন চলি আমরা এগুলো এক টাইপ, এগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো, কারণ একটা ক্লাসে এই সব টপিক কভার আপ হবে না। আজকের আপনাদের অবজেক্টিভ সম্পর্কে কভার আপ করা হবে। তো যাই হোক, আমরা চলুন আমরা আগে গিয়ে দেখি, তাই না? আমরা যদি একটা যে কোনো একটা পেজ আপনাদের কোনটা দিয়ে ক্রিয়েট করেছিলাম আমার ঠিক খেয়াল নাই। যাই হোক, তারপর আমি এখান থেকে আসি, এটা বিজনেস সিট থেকে। এখানে চলে আসি। দেন বিজনেস সেটিংস, আশা করি এগুলো সকলের মনে আছে, তাই না? ভুলে যান না কেউ আবার, সকলের মনে আছে আশা করি। তো দেখেন এখন আমরা এখান থেকে ধরেন আমরা এই যে প্রফেশনাল, এই তো বিজনেস ম্যানেজার ওভারভিউটা মেবি দিছিলাম আমি যেদিন প্রথম আপনাদের ক্রিয়েট করা দেখাইছিলাম, তখন এই কোনখান থেকে কি দেন, পার্টনার থেকে কিভাবে বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্ট অ্যাড করতে হয়, এগুলো সবকিছুই তো আপনারা দেখছেন, তাই না? দেখেন আজকের আমরা কিভাবে মূলত ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। দেখেন অ্যাডস ম্যানেজার নামের একটা অপশন দেখবেন, এইখানে থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখবেন অ্যাডস ম্যানেজার লেখা। এই অ্যাডস ম্যানেজারের কাজ হলো আমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করা, বা অ্যাড গুলা, যত ধরনের অ্যাড ফেসবুকের সব প্রফেশনাল অ্যাড সেটআপ করা হয় এই বিজনেস ম্যানেজারের থেকে অ্যাডস ম্যানেজারের মাধ্যমে। বিজনেস ম্যানেজারের মধ্যে যে অ্যাডস ম্যানেজার থাকে, এইটার মাধ্যমে সকল প্রকার অ্যাডস এর কাজ করা হয়, মানে যত ধরনের অ্যাডভার্টাইজের কাজগুলো আছে সকলগুলো এইখানে করা হয়। যাই হোক, এই অ্যাড ম্যানেজার উপরে ক্লিক করবেন। দেখেন লোড নিচ্ছে, তাই না? একটা ক্যাম্পেইন ক্রিয়েট করা আছে, আমরা এটা ডিলিট দিয়ে দিই। আপনাদের কিরকম আসবে সেটাও দেখাই, এটাকে ডিলিট করে দিলে বেটার হবে। এখান থেকে এটা ডিলিট করে দিই। দেখেন
এই যে অ্যাডস ম্যানেজারটা, তাই না, ওপেন করলাম, এখন কোথায়, এখন আমাদের ক্যাম্পেইন সেকশনে নিয়ে আসছে। এইটা হলো আমাদের অ্যাড অ্যাকাউন্ট, মানে যে অ্যাড অ্যাকাউন্টটা তো বুঝেন, যে অ্যাড অ্যাকাউন্টটা আপনি এইখানে ক্রিয়েট করছিলেন, মানে এই যেখানে কার্ড অ্যাড করতে হয়, তাই না, এইটা হলো অ্যাড অ্যাকাউন্ট। এই যে অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্টটা গ্যাজেট গুরু, তাই না, এই যে গ্যাজেট গুরু, এইটার এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যে কার্ড আছে, সেই কার্ড থেকে আর কি টাকাটা কেটে নিবে, যে ক্যাম্পেইন আমরা এইখানে সেট আপ করবো, তাই না, সেটা এই অ্যাকাউন্টে যে কার্ড আছে সেইটা থেকে টাকা কেটে নেবে, এইখানে যতগুলো ক্যাম্পেইন আমি ক্রিয়েট করি না কেন। সিম্পল জিনিস। এখন ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করবেন, এখানে দেখেন ক্রিয়েট লেখা আছে, এখানে অনেক কিছু আছে, বাট এই মুহূর্তে এত কিছু আপনাদের ওভারভিউ দেখার দরকার নেই, এগুলো আস্তে আস্তে যখন দেখবেন তখন আস্তে আস্তে জানতে পারবেন। সহজভাবে যদি বলি, যেমন এইখান থেকে আপনি বিলিং এন্ড পেমেন্ট, যে প্রত্যেকটা অ্যাডে যে কত টাকা খরচ হচ্ছে সেগুলো দেখতে পারবেন। অডিয়েন্স অপশন থেকে অডিয়েন্স দেখতে পাবেন, যে অডিয়েন্স গুলো আপনি ক্রিয়েট করে রাখছেন, তাই না, অ্যাডস এর রিপোর্ট দেখতে পারবেন। অ্যাকাউন্ট ওভারভিউ, মানে আপনার অ্যাকাউন্টে কোনো রেস্ট্রিকশন আছে নাকি সেটা দেখতে পারবেন। অ্যাডস কিভাবে পারফরমেন্স করতে সেটা দেখতে পারবেন। এই হলো মূলত ব্যাপার, সিম্পল জিনিস, বাট এগুলো নিউ তো, এক্ষেত্রে আপনাদের অবশ্যই সমস্যা হতে পারে বুঝতে, এর জন্য আর কি এক্সপ্লেন করে দিলাম। দেখেন এখানে এই যে ক্যাম্পেইন, ক্রিয়েটে ক্লিক করবেন, এইখানে ক্রিয়েটে ক্লিক করা মানে হলো, সহজভাবে বুঝাই, একটা ক্যাম্পেইন তৈরি হয় তিনটা জিনিসে: ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাডস। এই দেখেন, অ্যাডস অ্যাডস অ্যাডসেট এবং ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের কাজ হলো কি জানেন, আমি একটু এক্সপ্লেন করি। এই ক্যাম্পেইন আমরা এইখানে ক্লিক করে ক্রিয়েট করবো। এই ক্যাম্পেইনের কাজ হলো আপনার আপনার অ্যাডের গোল, বা আপনি কি উদ্দেশ্যে একটা সেটআপ করতে আছেন, আপনার একটা সেটআপের উদ্দেশ্যটা কি, সেইটা সেটআপ করা হলো ক্যাম্পেইনের কাজ, এবং নেম দেওয়া, এইটা হলো কাজ। অ্যাডসেটের কাজ কি, আপনার টার্গেটিং করা, কোথায় কোথায় একটা শো হবে, ফেসবুকে শো করাবেন না ইনস্টাগ্রামে শো করাবেন, দেন আপনার কোন কোন মানুষের সামনে শো করাবেন, কোন দেশের মানুষের সামনে শো করাবেন, কোন বয়সের মানুষের সামনে শো করাবেন, দেন আপনি ফেসবুকে স্টোরি সেকশনে শো করাবেন না নিউজ ফিডে শো করাবেন, এভরিথিং টার্গেটিং এর যে কাজ, দেন বাজেট দেওয়া, সবকিছু হলো অ্যাডসেটে। অ্যাডস এর কাজ হলো কি, আপনার ওই যে অ্যাডে বাজেট দিলেন, নেম দিলেন, গোল সিলেক্ট করলেন, সেই একটা দেখতে কিরকম হবে, মানে অ্যাডের যে ইমেজ দিবেন, ভিডিও দিবেন, টাইটেল দিবেন, থাম্বনেল দিবেন, এইটা হলো অ্যাডস এর কাজ। এই তিনটে মিলেই হলো একটা অ্যাডভার্টাইজ, মানে একটা ফেসবুকের অ্যাডভার্টাইজ তৈরি হয় এই তিনটে মিলে, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস। ক্যাম্পেইনের আন্ডারে যদিও অনেকগুলো অ্যাডস রাখা যায়, মানে অ্যাডভার্টাইজিং করা যায়, মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে, মানে সহজভাবে যদি ধরে নেন যে একটা চিপসের প্যাকেট, তো এই একটা চিপসের প্যাকেটের ভিতরে তো চিপসের যে আপনার এই প্যাকেটটা ধরুন এই ক্যাম্পেইন, ভিতরে চিপস গুলো হলো মনে করেন অ্যাডস এবং অ্যাডসেট। একটা অ্যাড এবং একটা অ্যাডসেট এবং একটা অ্যাডস মিলিয়ে হয় একটা অ্যাডভার্টাইজ, এবং এই দুইটা একত্র করার কাজ হলো ক্যাম্পেইন। তো ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাডভার্টাইজ করা যায়, মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাডভার্টাইজ করা যায়। এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন, এখন কমপ্লেক্স একটু লাগতে পারে, বাট সহজভাবে বুঝেন যে তিনটে মিলিয়ে একটা অ্যাডভার্টাইজ হয়, সহজভাবে যদি বুঝাইতে চাই। এখন এই মুহূর্তে এতটুকুই বুঝেন যে তিনটা ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাডস, এই তিনটে মিলিয়ে হয় একটা অ্যাডভার্টাইজ, তাই না, যেটা মূলত আমরা ফেসবুকে দেখতে পারি। দেখেন না স্পন্সর লেখা আছে। তো যাই হোক, দেখেন ক্রিয়েট করার পর, ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কি লেখা আছে, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। ফেসবুকের অবজেক্টিভ হয় 6টা, গুগলের অবজেক্টিভ হয় 8টা, তবে গুগলের অবজেক্টিভ 8টা হলেও অনেক সময় 7টা দেখায়। ওই মানে একটা অবজেক্টিভ আছে যেটা অনেক সময় অনেকের দুইটা মিলেই একটা দেখায়, আবার অনেকের আলাদা একটা দেখায়। তো যাই হোক, দেখেন এইখানে অবজেক্টিভ, তাই না, দেখেন ক্লাসে মাত্র একজন বা দুইজন থাকেন, একজন থাকেন ক্লাসে মাত্র, এরকম উপস্থিত হইলে তো লাইভ ক্লাস করিও, বা একজন দুইজন, ওই যে অনেকে বলছিলেন যে রেকর্ডের ভিডিও, লাইভ ক্লাসে আপনারা থাকেন, অনেকেই উপস্থিত আছে, দেখছি যে আগেও আপনারা থাকতেন, যেরকম এই মুস্তাকিম বিল্লাল ভাই, উনি আগে আপনি থাকতেন, আপনাকে মানে খেয়াল থাকে, যারা রেগুলার থাকে অবশ্যই তারা খেয়াল থাকে, আর না হলে তো অনেককে চিনিও না, এরকমও থাকে যে বাবা তোমার কাছে। এই হলো মূলত ব্যাপার। তো যাই হোক, রেগুলার থাকার চেষ্টা করবেন। এখন দেখেন অবজেক্টিভটা কি, অবজেক্টিভটা হলো এইখানে দেখেন, এই 6টা অবজেক্টিভ একেবারে পানির মতো মুখস্থ রাখতে হবে। এই 6টা অবজেক্টিভ একেবারে পানির মতো মুখস্থ রাখতে হবে, এই 6টা ভুলা যাবে না। ফেসবুকের ক্ষেত্রেও, গুগলের ক্ষেত্রেও যখন অবজেক্টিভ দেখবেন তখনও এইটা মনে রাখতে হবে, একেবারে মুখস্থ রাখতে হবে। যতক্ষণ না পাগল হন অতক্ষণ, তার আগ পর্যন্ত বলতে গেলে এটা মুখস্থ রাখা লাগবে। কেননা এই অবজেক্টিভ আপনি যদি মনে না রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ঠিকঠাক মতো একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন না। যাই হোক, এক্সপ্লেন করি। প্রথম যেটা দেওয়া সেটা হলো অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস দিয়ে যদি আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেন তাহলে কি হবে, ট্রাফিক দিয়ে ক্যাম্পেইন ক্রিয়েট করলে কি হবে, এঙ্গেজমেন্ট দিয়ে ক্রিয়েট করলে কি হবে, লিড দিয়ে ক্রিয়েট করলে কি হবে, অ্যাপ প্রমোশন দিয়ে ক্রিয়েট করলে কি হবে, সেল দিয়ে ক্রিয়েট করলে কি হবে, এই জিনিসগুলোই আজকের দেখবো, আজকের জিনিসটাই দেখবো এইটা। আর এই প্রফেশনাল অ্যাডস ক্যাম্পেইন সেটআপের ক্ষেত্রে যদি আপনাকে এমনিতে বলে দেয় যে এমনি থেকে এই
2 মিনিটও বুঝাইতে পারি। দেখবেন এইখানে বলবো জাস্ট অ্যাওয়ারনেস এর কাজ হলো আপনার অ্যাডটা বেশি বেশি মানুষের সামনে শো হবে, জাস্ট ফোকাসটা থাকবে শো করার উপরে। ট্রাফিকের কাজ হলো আপনি ওয়েবসাইট নিয়ে যদি আপনি অ্যাড ক্যাম্পেইন করতে চান সেক্ষেত্রে ট্রাফিক অ্যাড দিবেন। এঙ্গেজমেন্টের কাজ হলো আপনি যদি আপনার পোস্টে যদি লাইক কমেন্ট ভিউ আনতে চান, আপনার পেজে মেসেজ আনতে চান সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট দিবেন। লিডের কাজ হলো আপনার বায়ারের ডাটা, মানে বায়ার বলতে আপনার কাস্টমার ডাটাগুলো কালেক্ট করা, অ্যাপ প্রমোশন, নিউলি রিলিজ যে অ্যাপগুলো সেগুলো যদি ডাউনলোড বাড়াইতে চান সেগুলো অ্যাপ প্রমোশন। সেল যদি আনতে চান প্রোডাক্টে সেক্ষেত্রে সেল হয়ে গেল। কিন্তু আমি কিন্তু এগুলা কভার আপ এমনিতেই হয়ে গেছে, যেগুলোর মূল জিনিসগুলো সেগুলো বুঝিয়ে দিচ্ছি, বাট এইভাবে বুঝাইলে সকলে না বুঝতে পারেন, তাই না? এর জন্য এক্সপ্লেন করার দরকার পড়ে। অ্যাওয়ারনেস প্রথমটা আসি। অ্যাওয়ারনেস কি লেখা আছে? অ্যাওয়ারনেস নিচে লেখা শো ইউর অ্যাডস টু দ্য পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। আপনার একটা সেই সব মানুষের সামনে শো হবে যারা বেশি বেশি আপনার একটা মনে রাখবে। সহজ কথা হলো অ্যাওয়ারনেস দিয়ে যখন আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন তখন এইটার মূল উদ্দেশ্য থাকবে আপনার অ্যাড বা আপনার ব্র্যান্ডটা যদি নিউলি রিলিজড ব্র্যান্ড হয়, মানে আপনার ব্র্যান্ডকে তো কেউ চিনিই না, আপনি অনলাইনে একটা নতুন পেজ ক্রিয়েট হলো, আপনি কখনো ওইখান থেকে প্রোডাক্ট কিনবেন? কিনবেন না। কারণ বিশ্বস্ততা একটা জিনিস, এই যে বড় বড় ব্র্যান্ড দেখেন রোলেক্স, অ্যাপেল, এগুলো কিন্তু বিশ্বস্ততার উপরে। যদি তারা যদি একটা প্রোডাক্ট সাপোজ একটা যদি এখন আইফোন 16 প্রো ম্যাক্স যদি 10 লাখ টাকাও দাম হয় তাও অনেকে কিনবে। কারণ কে কিনবে না কিনবে সেটা ব্যাপার না, বাট তারপরও তাদের প্রোডাক্ট অবশ্যই সেল হবে। এটাকে বলা হয় ব্র্যান্ড ভ্যালু। এটা তো একদিনে ক্রিয়েট হয় না। ঠিক সেই রকমই যখন একটা ব্র্যান্ড আপনি নতুন লঞ্চ করবেন সেটা যে কোনো প্রোডাক্টের উপর হইতে পারে। ব্র্যান্ড মানে এই না যে শুধুমাত্র এই মোবাইল ফোন বা এই জামা কাপড়ের হয়। আপনি যে একটা এই যে আপনি সাপোজ একটা সহজ ভাবে যদি বলি, আপনি যে ডাব শ্যাম্পু ইউজ করেন তো ডাবও তো একটা ব্র্যান্ড, তাই না? যেটা নেম দেওয়া ওইটাই একটা ব্র্যান্ড। ওয়ালটন একটা ব্র্যান্ড। যাই প্রোডাক্ট দেখেন না কেন তাদের নামটাই একটা ব্র্যান্ড, সহজ কথায়। তো এখন কথা হলো ওই ব্র্যান্ডটা প্রমোশন করার জন্য বা নতুন যদি হয়, এমন যদি হয় বায়ার বিজনেস শুরু করছে নতুন, তার ব্র্যান্ডকে কেউ চিনে না, সে যে এরিয়ায় বিজনেস করতে যাচ্ছে, তো আপনি ঢাকায় বিজনেস করতে দিচ্ছেন বাট আপনার অনলাইনে যে প্রোডাক্টটা বা আপনি যে নতুন ব্র্যান্ডটা তৈরি করছেন সেটার সম্পর্কে কেউ জানে না, ওইটা মানুষকে জানানোর জন্য দেখেন না আগে কি হইতো, ব্যানার পোস্টার বিভিন্ন রাস্তাঘাটে দিত না? তো এখন কি হয়, অনলাইনে যদি প্রচার করতে চান সেক্ষেত্রে অ্যাওয়ারনেস দিতে হয়। অ্যাওয়ারনেস এর মাধ্যমে কি হয়, আপনার একটা বেশি বেশি মানুষের সামনে শো হয় যাতে মানুষ সেইটা মনে রাখে, মানুষ যাতে বুঝে না এই নামেও একটা ব্র্যান্ড আছে। এই হলো অ্যাওয়ারনেস এর কাজ। আশা করি বুঝতে পারছেন। এখন আশা করি আগের থেকে ক্লিয়ার হয়েছেন, আগে যে বুঝাইছিলাম। ট্রাফিকের কাজ কি? একটা বায়ার পেজের মাধ্যমে বিজনেস করতে পারে, ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস করতে পারে। এখন একটা বায়ার আসে যদি বলে, কি বলতে পারে আমি জাস্ট একটু বলে দেই। ল্যান্ডিং পেজ ভিউয়ার প্রয়োজন, বা লিংক ক্লিক প্রয়োজন, বা আমার ওয়েবসাইট ভিজিটর প্রয়োজন, বা আমার ওয়েবসাইটে ট্রাফিক প্রয়োজন। কথাগুলো একটু শূন্য দেন যে আমার ল্যান্ডিং পেজের ভিজিটর প্রয়োজন, বা ওয়েবসাইটে ট্রাফিক প্রয়োজন, বা আমার লিংক ক্লিক প্রয়োজন ওয়েবসাইটে। এই কথাগুলো যদি বলে, এই তিনটা কথা, বা এরপর বলতে পারে যে আমার ওয়েবসাইটে আমি কাস্টমার আনতে চাই, বা আমার ওয়েবসাইটে কিভাবে আমি সেল আনতে চাই, এইরকম কথা যদি বলে, মানে ওয়েবসাইট যদি উল্লেখ করে তাহলেই বুঝবেন আপনার ট্রাফিক দিতে হবে। সহজ কথায় যদি ওয়েবসাইট উল্লেখ করে এবং বলে যে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করো, গুগলের কথা আলাদা। যদি বলে আপনাকে বললো সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে, এখন ওয়েবসাইট ব্যাপারে সে যাই বলুক না কেন, ওয়েবসাইট থাকাই মানে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন। সেটা যদি ফেসবুক থেকে রান করে থাকেন সেক্ষেত্রে ট্রাফিক দিতে হবে। গুগলের ক্ষেত্রে তো প্রত্যেকটা অ্যাডের ক্ষেত্রেই ওয়েবসাইটের প্রয়োজন পড়ে, সেটা তো কথা না। বাট ফেসবুকে যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে রান করতে চান সেক্ষেত্রে মাস্ট বি আপনার ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন রান করতে হবে। তো সেটা তো অবশ্যই ক্লায়েন্ট বলে নিবে, তাই না? ক্লায়েন্টের যখন বলবে যে না আমার ওয়েবসাইট, তখনই আপনি বুঝে নেবেন ট্রাফিক, সহজ কথায়। দেন নেক্সটে কি? এঙ্গেজমেন্ট। আপনি একটা পোস্ট করছেন, পোস্টের উপরে লাইক কমেন্ট নাই, পোস্টের উপরে কোনো মনে করেন যে বা একটা ভিডিও পোস্ট করছেন সেটার উপরে কোনো ভিউ নাই। হ্যাঁ, ভিডিওতে ভিউজ হয় না, দেখেন না, 1K ভিউ, 2K ভিউ, 5K, 10K ভিউ, ওটা ভিউজ নাই পেজে আর কি। তো এইরকম যদি বলে যে আমার পেজে ভিডিওটা আপলোড দিছে এটা ভিউয়ার প্রয়োজন, বা আমি আমার পেজে পোস্ট আপলোড দিছি ওইটা লাইক কমেন্ট শেয়ার প্রয়োজন, বলে না? এটা বিজনেসম্যানের, অবশ্যই এটা প্রোডাক্টের ভিডিও বা যাই হোক। আর একটা কথা বলতে পারে যে আমার পেজে মেসেজ প্রয়োজন, মানে কাস্টমাররা যাতে আমার পেজে এসএমএস দেয় এরকম একটা ক্যাম্পেইন করে দাও তো, বা আমি চাচ্ছি আমার পেজে কাস্টমার আসুক, এইরকম যদি কথা বলে সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট দিবেন। এখন এঙ্গেজমেন্টের আরো একটা কাজ আছে, এঙ্গেজমেন্ট থেকে সেল আনা সম্ভব ওই কনভার্সন থেকে। সেটা যখন দেখানো হবে তখন এক্সপ্লেন করা হবে। সেল দুইটা থেকে আনা সম্ভব। দেখেন এইখানে এই সেলের কাজ হলো ডাইরেক্টলি আপনার প্রোডাক্টটা সেল করা, এবং এঙ্গেজমেন্ট থেকে সেল আনা সম্ভব। বাট সেল দিয়ে সেল আনবেন কখন জানেন? যদি বাইরের বাজেট বেশি থাকে। বাইরের বাজেট যদি 15, 20, $25 হয় সেক্ষেত্রে সেল থেকে আপনি সেল আনতে পারেন। বাট আপনার বাইরের বাজেট যদি কম হয় সেক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্ট থেকে সেল আনতে পারেন। সাপোজ $5, $6, $7 যদি বাইরের বাজেট অনেকের হয় না, সবার কি আর $10, $20, $30 বাজেট থাকে, সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট থেকে সেল আনা পসিবল।
নেক্সট হলো লিড। লিডের কাজ কি লেখেন, এখানে লেখা কি, কালেক্ট লিডস ফর ইউর বিজনেস অর ব্র্যান্ড। লিড মানে ডাটা, সহজ কথা আমি বলি, লিড মানে ডাটা, ডাটা মানেই তথ্য, ডাটার বাংলা হলো তথ্য। লিড মানে হলো ডাটা, অনেকে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি নাম হয়তো বা শুনছেন। তাই লিড ক্যাম্পেইনের মাধ্যমে আপনি স্পেসিফিক একটা জোনে, সাপোজ আমি চাচ্ছি বরিশালে যত যত 25 বছর যারা লোক আছে তাদের একটা ডিটেলস নিব, লিডের মাধ্যমে আমরা নিতে পারবো, এই লিড অ্যাড এর মাধ্যমে নিতে পারবো। তো এই লিড অ্যাডটা কখন কাজে লাগে জানেন, যদি বাইরের এমন কোনো প্রোডাক্ট থাকে, সাপোজ আপনি একটা মোটরসাইকেল বা কারের শোরুম দিলেন, এখন আপনি কি পারবেন অনলাইনে এটা ডেলিভারি দিতে? পারবেন না, কারণ ওইটার জন্য অনেক ডকুমেন্টের প্রয়োজন পড়ে, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে, এখন তো বাইক কিনতে গেলেও শোরুম থেকে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন পড়ে, তাই না? দেন আপনার এনআইডি কার্ড, দেন আপনার ছবি, বিভিন্ন কিছুর প্রয়োজন পড়বে, তাই না? তো এইগুলোর জন্য তো অবশ্যই আপনার উপস্থিত থাকতে হবে। বাট এখন অনলাইনে আপনি চাইলে অ্যাড দেখাইতে পারবেন। এখন আমি যদি চাচ্ছি, আমার বরিশালে একটা শোরুম আছে বা আমার ঢাকায় একটা শোরুম আছে, এখন আমি ঢাকায় যারা যারা একটা বাইক কিনতে আগ্রহী, সাপোজ আমার একটা আমার শোরুম আছে, তো আমি এখন অ্যাডভার্টাইজ দিলাম, অ্যাডভার্টাইজ দেওয়ার পর আমি চাচ্ছি যে 100-200 লোকের আমি এই ডাটাগুলো কালেক্ট করবো যারা আমার বাইকটা কিনতে আগ্রহী। এখন আমি তার ফোন নাম্বার এবং ইমেলটা কালেক্ট করলাম, দেন তারা মনে করেন যদি আগ্রহী হয় অবশ্যই আমার ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করার পর কি হবে, এগুলো আপনি যখন সেট আপ করবো তখনই আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। তখন কি হবে, তখন আমি তো মালিক, মানে আপনার ফোন দিতে হবে না, আপনার যা সেট আপ করতে হবে। আমি সাপোজ আপনার বায়ার, সাপোজ মোস্তাকিম ভাই হলো ফ্রিল্যান্সার, আমি বায়ার, এখন আমি একটা বিজনেস করতে আছি, আর এটা আমি নিউ ইয়র্কেও করতে পারি, ঢাকাও করতে পারি, উদাহরণ দিলে একই জিনিস। আমি মনে করেন সাপোজ নিউ ইয়র্কেই আছি, আর নিউ ইয়র্ক মনে করেন সাপোজ একটা স্টেট, ইউএস এর একটা স্টেট নিউ ইয়র্ক, নিউ ইয়র্কে আমি আসি, এখন আমি চাচ্ছি নিউ ইয়র্কে আমি একটা বাইকের শোরুম দিলাম, আর আমি চাচ্ছি আমার বাইকটা সেল করতে। মোস্তাকিম ভাইকে বললাম যে আপনি লিড একটা দিয়ে দেন, আমার দরকার, আমার দরকার কাস্টমারের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, সে সেই অনুযায়ী সেট আপ করে দিল। এখন কিভাবে সেট আপ করবার কোশ্চেন থাকে, এটা তো যখন দেখাবো তখন দেখতে পারবেন। তো যাই হোক, সে ওই অনুযায়ী সেট আপ করে দিল। দেওয়ার পর যখন বায়াররা ওই মানে কাস্টমাররা ওই লিড ফর্মটা ফিল আপ করবে, তখন অটোমেটিকলি আমার কাছে ওই কন্ট্যাক্ট গুলো চলে আসবে। তখন আমি ফোন দিব, মুস্তাকিম ভাই তো অবশ্যই ফোন দিবেন, আমি ফোন দিয়ে বলবো যে আমার শোরুম আছে, আমার শোরুমে এই অফার চলতেছে, যদি কোনো অফার থাকে, আর বা যদি আমি লোকেশনটা বলে দিব, এখন আপনি যদি কিনতে আগ্রহী হন সেক্ষেত্রে আমার শোরুমে ভিজিট করতে পারেন, তাই না? এরকম কথা বলে সেল আনা পসিবল। এর জন্য লিডার দেওয়া হয়। আর একটা কারণে লিডার দেওয়া হয়, সেটা যদি সার্ভিস সেল করতে চান। সাপোজ আপনি ইংলিশে কোর্স শিখাচ্ছেন, সাপোজ অনেকে অ্যাব্রোডের পড়ালেখার জন্য কোর্স শিখায়, সাপোজ অনেকে বিজনেস কনসালটেশন গ্রুপ আছে বাইরের দেশে, ইংলিশ স্পোকেন কনসালটেশন গ্রুপ আছে, বিভিন্ন ধরনের এইরকম গ্রুপ আছে। কারণ বাইরের দেশে বিজনেস কনসালটেশন গ্রুপ মানে হলো বিজনেস ব্যবসা করবে নতুন, পরামর্শদাতা হিসেবে যদি কেউ এক্সপার্ট বিজনেসম্যান থাকে তাদের থেকে বিজনেসম্যান নিতে পারে। তো এই যে নিজের দক্ষতাটাকে শেয়ার করতেছে, এইটা হলো সার্ভিস। সার্ভিসও সেল দেওয়া যায়, যেরকম আমি আমি আপনাদের যা শিখাচ্ছি, এই যে শিখতে আছেন, এইটাই তো আপনি পে করে, আপনি তো এই জিনিসটাই আপনি শিখতে আছেন, মানে এইভাবে এক্সপ্লেন করে আপনি যে আমাদেরকে টাচে আসতে পারতেছেন। এভাবে তো ইউটিউবে তো আমি চাইলে ভিডিও আপলোড দিতে, বাট টাচে তো আসতে পারতেন না, তাই না? এই আপনিও চাইলে আমার ভিডিওটা দেখে নিজে নিজেও ভিডিও ইউটিউবে আপলোড করে দিতে পারেন। বাট সার্ভিসটা কিনতে আছেন বিধায় আমার টাচে আসছেন, লাইভ ক্লাস করতে আছেন, লাইভ সাপোর্ট নিতেছেন, এই হলো মূলত ব্যাপার। তো সার্ভিসটা এইভাবে কিনা যায়। জাস্ট উদাহরণস্বরূপ, আপনি যেরকম পড়ালেখা করছেন, একটা সার্ভিস আকারে আপনি নিছেন, তাই না? যেটা ফি দিচ্ছেন সেটা একটা সার্ভিস আকারে দিচ্ছেন, এইরকমই মূল জিনিসটা হলো, কনসেপ্ট হলো এরকম। তো যদি আপনি এই সার্ভিস সেল করতে হয়, বা মনে করেন ম্যাক্সিমাম সময় আপনার এই অনেক সময় স্পোকেন ইংলিশ কোর্স বা বিভিন্ন ধরনের কনসালটেশন গ্রুপ আছে, তারাও অ্যাডস ক্যাম্পেইন রান করায়, বিদেশে অনেক ধরনের আছে, অস্ট্রেলিয়ান একজনের সাথে আমি কাজ করছিলাম। দেন আপনার এইরকম শোরুম যদি থাকে, বা যদি কোনো ল্যান্ড বা জমি জমা বিক্রি রিলেটেড যদি কোনো থাকে, যেগুলো কিনতে হলে অবশ্যই আসতে হবে কাছে, এরকম যদি থাকে সেক্ষেত্রে আপনি লিডার দিবেন। সেক্ষেত্রে বার বললেই বলবেন যে লিডার দিতে হবে। অ্যাপ প্রমোশনটা আসে না। অ্যাপ প্রমোশনটা মানে হলো কি, যারা অ্যাপ ডেভেলপমেন্ট করে তারা মিনিমাম একটা নলেজ রাখে যে কিভাবে সেট আপ করতে চায়, আসে না। তারপর যদি আসে, এই অ্যাপ প্রমোশনের মাধ্যমে নিউলি রিলিজ বা নিউলি আপনার ডেভেলপ যে অ্যাপগুলা, সেগুলো আপনি চাইলে ইনস্টলেশন বাড়াইতে পারেন, মানে ওই অ্যাপটা ইনস্টল করবে মানুষ, এইখান থেকে অ্যাপের লিঙ্ক দিয়ে দেন যদি আপনি ক্যাম্প ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কি হবে, যে মানুষ যারা যারা আর কি কাস্টমার থাকবে, যদি একটা পছন্দ হয় সেক্ষেত্রে অ্যাপটা ডাউনলোড করবে। এই হলো মূলত ব্যাপার। সেলের কাজ কি? সেলের কাজ হলো ডাইরেক্টলি ফাইন্ড পিপল লাইকলি টু পারচেজ ইওর প্রোডাক্ট অর সার্ভিস। অনলাইনে দুইটা জিনিস বেচা যায়, সেটা হলো বিক্রি করা যায়, সরি, সেটা হলো প্রোডাক্ট এন্ড সার্ভিস। তো সেক্ষেত্রে যেসব প্রোডাক্ট পিপলরা বা যেসব মানুষরা আপনার প্রোডাক্টটা কিনতে আগ্রহী, তাদের সামনে বেশি বেশি একটা শো হবে। কথা হলো এইটা ফেসবুক কিভাবে বুঝবে, অনেকের কোশ্চেন থাকে না, ফেসবুক এখন ফেসবুক বুঝে কিভাবে? ফেসবুকের একটা অ্যালগোরিদম আছে, অ্যালগোরিদমের মাধ্যমে ফেসবুক বুঝতে পারে যে কি হাইলি ইন্টারেস্টেড, কি লো লো ইন্টারেস্টেড।
দেখুন আপনি যখন ফেসবুকে ঘাটেন আপনার মন মানসিকতার না 50-70% কিন্তু ফেসবুকে আপনি রেখে যান। আপনি একটা কমেন্ট করেন পোস্টে, বা আপনি গত 7 দিন ধরে ভাবতেছেন আপনি একটা ঘড়ি কিনবেন, তো আপনি ঠিকই ফেসবুকে এসে ওইরকম ঘড়ির ভিডিও পাইলে দেখেন, বা আপনি ওইগুলো রেখে সার্চ করেন, তখন ফেসবুক অটোমেটিকলি বুঝতে পারে যে আপনি ওইটা কিন্তু আগ্রহী। না সার্চ করলে তো নাই। যারা সার্চ করে তাদেরকে দেখে বুঝতে পারে যে তারা আগ্রহী, এবং তাদের সামনে ওই অ্যাপটাই শো করায়। আপনি যখন ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী হয়েছেন, দেখেন না আপনার সামনে কিন্তু অনেক ফ্রিল্যান্সিং এর অ্যাড শো হয়। কেন শো হয়? এইটাই টুইস্ট, এইটা ফেসবুকই করা, এটা এমনি এমনি শুধু শুধু হয়ে যায় না। এইটাই ফেসবুকের অ্যালগোরিদম। ফেসবুক কিভাবে বুঝবে সেটা ফেসবুক বুঝবে। এইভাবে মূলত ফেসবুক সেল এনে দিতে পারে, ইন্টারেস্টেড টার্গেটিং করে। এখন এই সেলের কাজ হলো সম্পূর্ণ সেল আইনে দেওয়া। সহজ কথায় আপনার প্রোডাক্টটা যদি সেল আনতে চান সেক্ষেত্রে সেল দিতে পারেন, বাট সেলের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার কিন্তু মনে করেন বেশি থাকতে হবে, বাজেট বেশি থাকতে হবে। $15-20 মতো বাজেট থাকতে হবে মিনিমাম, ভালো একটা রেজাল্ট আশা করতে গেলে। এখন সেল যদি কেউ $5 দিতে চায় সেক্ষেত্রে এঙ্গেজমেন্টের মাধ্যমে দিতে পারে। তাহলে বলবেন যদি এঙ্গেজমেন্টের মাধ্যমে সেল আসে তাহলে আবার এই সেল দিয়ে কেন পাও শুধু শুধু টাকা বেশি ওয়েস্ট করবো? আসে না? কোশ্চেন তো আসে। কথা হলো এই সেলের কাজ হলো হাইলি ইন্টারেস্টেড, মানে এইখান থেকে যদি আপনি 20টা কনভারসেশন পান তার মাঝে মাঝে মনে করতে পারেন আপনার 10-12টা সেল আসবেই। বাট এঙ্গেজমেন্ট থেকে যদি আপনি 20টা পান তার মানে ভাবতে পারেন 2-3-4টা আসতে পারে সেল, বাট আসবে তো না। কিছু না হওয়ার থেকে কিছু তো পাওয়া ভালো। আপনার এখন $4-5 কিছু না পাওয়ার থেকে তো সেল পাওয়া ভালো। এখন সেল অবশ্যই পাইতে হবে। আপনার যখন দেন পরবর্তীতে বাজেট বাড়বে, বিজনেস বড় হবে, তখন আপনি বাজেট বাড়াই সেল বড় দেবেন। সকলের তো প্রথম প্রথম বড় বিজনেস থাকে না। $20 মানে কি? সব যদি প্রত্যেক দিন $20 হয়, 10 দিনে $200, দেন এক এক মাস হলো $600। এখনকার ডলার রেট মেবি এখন $121। সেই হিসাব করতে গেলে প্রায় $65,000, 66,000 মতো পড়ে যায়। দেন আপনার তারও বেশি পড়ে হয়তো বা। দেন আপনার মনে করেন এইখানে এই মনে করেন এইটা পড়লো। দেন আপনার যে ফ্রিল্যান্সার তাকেও তো একটা কস্ট দিতে হয়। সাপোজ যদি সে $20 করে প্রতিদিন প্রতি ডেইলি বাজেটের কাজ করে, তারও মাসে মনে করেন 20-30 হাজার $40,000 দেওয়া লাগবে, প্রায় $1,00,000 মতো চলে যায়। তো প্রথমত প্রত্যেক মাসে $1,00,000 খরচ করতে হলে মিনিমাম আপনার বিজনেস ক্যাপাসিটি 50 লাখ, 60 লাখ, 70 লাখ বা 1 কোটি টাকা তো লাগবে। 1 কোটি না হলে 40-50 লাখ টাকা তো লাগবেই আপনার মিনিমাম যে মনে করেন ক্যাপাসিটি। তখন সেটা তো সকলের তো আর এত বড় বিজনেস হয়ও না। ছোট 10-15-20 লাখ টাকার হইতে পারে। তাদের পক্ষে যদি সে $1,00,000 দেয়, বা অনেকের 5-10 লাখ টাকারও হয়, বা বাংলাদেশি ব্যয় তো অনেকের 2-3 লাখ টাকারও বিজনেস হয় অনলাইনে। এখন সে যদি $1,00,000 দেয় সেক্ষেত্রে তো পসিবল না। এর জন্য অনেকে $5 করে দিলে $150 আসে, আপনাকে যদি $200 দেয় 30-40-50 হাজার টাকার মধ্যে তার হয়ে যায়। তাই এর জন্য মূলত মনে করেন এই এঙ্গেজমেন্টটা অনেক সময় কম যদি হয় সেক্ষেত্রে দিতে হয়। এই হলো মূলত কাজ। আশা করি বুঝতে পারছেন। এই জিনিসটা মনে রাখবেন, আমি যেগুলো বলছি একটা খাতায় নোট করবেন। আজকের হোমওয়ার্ক আপনাদের দেই সহজভাবে, খাতায় লিখবেন, 6টা অবজেক্টিভ লিখবেন। আমি কি কি বলছি সেটা বাংলায় লিখবেন, সমস্যা নেই, ইংলিশে লিখা লাগবে না। অ্যাওয়ারনেস লিখবেন, অ্যাওয়ারনেস লিখে লিখবেন নিচে এইটার কাজ কি বলছি। অবশ্যই আমি ভিডিওতে বলছি, এটা আপনি যখন আবার ভিডিওটা দেখবেন তখনই শুনতে পারবেন। দেন ট্রাফিক লিখবেন, ট্রাফিকের কাজ কি সেটাও লিখবেন। এঙ্গেজমেন্ট লিখবেন, সেটার কাজ কি বলছি সেটাও লিখবেন। লিডের কাজ কি বলছি সেটাও লিখবেন। সেলের কাজ কি বলছি সেটাও লিখবেন। অ্যাপ প্রমোশনের কাজ কি সেটা বলছি সেটাও লিখবেন। এখন এইগুলো লিখলে কি হবে, আপনার মনে আরো বেশি থাকবে। এগুলো মনে রাখতে হবে। আজকের হোমওয়ার্ক এইটা থাকবে। যারা যারা পারবেন তারা তারা চেষ্টা করবেন খাতা কলমে লিখার, আর যারা যারা একেবারেই না পারবেন তারা তারা এমনিতে পিসিতে নোটপ্যাডে লিখলেও হবে, সমস্যা নেই। এটা লিখে আর কি আজকের অ্যাসাইনমেন্টটা জমা দিবেন। তো এই ছিল মূলত আজকের ক্লাস। কারণ এই প্রফেশনাল অ্যাডস ক্যাম্পেইনটা দেন আজকের এইটা দেখাইলাম, দেন দেখবেন আমি চাইলে যদি একটা একটা ক্যাম্পেইন সাপোজ আমি এনগেজমেন্ট থেকে ক্রিয়েট করে দেখাই, ম্যানুয়াল ক্যাম্পেইন ক্রিয়েশন কন্টিনিউ, দেখেন এইখানে এই যে অ্যাড সেট অ্যাড এগুলোর প্রত্যেকটার সেটিংস এর কাজ আছে, প্রত্যেকটা জায়গায় এগুলো সব শিখতে হবে। একটা ক্যাম্পেইন বলি কেন, বাংলাদেশের বেশিরভাগ ওই ফ্রিল্যান্সাররা দেখেন না বুস্টিং এর কাজ করে, প্রমোশনের কাজ করে, ওই জাস্ট ইউটিউব দেখে শিখে 2 দিন শিখে দেন যায়, দেন বলে আমি কাজ পারি না। এখন ওই ইউটিউব দেখে শিখে তো আর ইউটিউবে আপনাদেরকে এই ডিটেলস শিখায় না, ইউটিউবে জাস্ট আপনাদের ক্যাম্পেইন ক্রিয়েট বেসিকটা দেখায়। আপনি যদি বেসিক না দেখাই যদি কোনো ডিটেলস ভিডিও পান আমাকে দিয়েন কেন, এরকম কোনো ভিডিও পাবেন না, কারণ পসিবল না। কারণ তারা তাহলে ফ্রিতে কেন দিত, তাই না? তাহলে তো তারা কেউই পেইড শিখতো না, তাহলে তো সবাই ফ্রিতে শিখতো। এখন কথা হলো যে আপনার এই ক্যাম্পেইন ক্রিয়েশনের ব্যাপারটা ওই অ্যাডস ক্যাম্পেইন পেজ থেকে যে বেসিক প্রমোশনটা দেখাই না, অনেকে ওইটাই ভাবে যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। অনেকে ওই আপনাদের প্রথম যে ফেসবুক অ্যাড দেখছেন, পোস্ট বুস্ট দেখছেন, অনেকে বলে না বুস্টিং এর কাজ করি, ওই বুস্টিং এর কাজ ওই বুস্টিংই তারা বুঝে, এত ডিটেলস বুঝে না। কারণ এটা সব ক্ষেত্রে তো পসিবল হয় না, এটা মানে জানার শেষ নেই। এটা হলো মূল জিনিস। আপনি এক্সপার্ট হবেন, এক্সপার্ট হওয়ার কোনো লেভেল নেই, মানে এটা যত জানবেন তত শিখবেন, এ হলো মূলত ব্যাপার। যাই হোক, তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই ছিল। এই যেটা বললাম ওইটা হোমওয়ার্ক আকারে জমা দিবেন, এই তো। এবং ক্লাসে উপস্থিতিটা বাড়াবেন আপনাদের। বলে দেই, কারণ প্রথম যেহেতু আমাদের অনেকদিন ক্লাস গ্যাপ গেছিল, বাট আস্তে আস্তে যখন আমরা কভার আপ করবো আপনাদের জন্য আর এইরকম না হয় যে আপনারা
নাই, এরকম যেন না হয়। তাহলে এই যে এরকম দুইজনকে দেখতে আছি, আমি তো পার্সোনালি এই দুইজন যদি আমাকে কোনো কোশ্চেন করে বা যদি দুইজন যদি বলে যে আমার শিখতে এইটা অসুবিধা হচ্ছে, তাহলে তাদেরটা আমরা গুরুত্ব দিব, তাদেরটা আমরা বুঝবো, কারণ তারা ক্লাস করতেছে রেগুলারই। দুইজন তিনজন, একটু আগে একজন মেবি ছিল। তো যাই হোক, এই দুইজন তিনজন যারা রেগুলার ক্লাস করেন তাদের অবশ্যই বেশি ফোকাস পাবেন। যারা ক্লাস করেন না তারা যদি এখন হুট করে আসছে কোর্সের শেষে বলেন যে আমি তো এইটা পারতেছি না, তখন তো তাদেরটা গ্রহণযোগ্য হবে না, কারণ আপনি তো ক্লাসই করেন না, তাই না? তো এই হলো মূলত। না হলে তো লাইভ ক্লাস করে লাভ কি? তাহলে তো আমি তো রেকর্ডেড ভিডিও দিতে পারতাম না, আমার সুবিধা হতো, আপনাদেরও সুবিধা হতো। এই হলো মূলত ব্যাপার। তো যাই হোক, তাহলে আজকে ক্লাসটা এতটুকুই ছিল। দেখা হবে আমাদের নেক্সট অন্য একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।